প্রতিদিনের মতোই সকালে নামাজ পড়ে বারান্দায় গেল অনু। এখনো পূর্বের আকাশে সূর্য উঁকি দেয়নি, চারদিকে হালকা আলো ছড়িয়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে সাফিনের চিন্তায় মগ্ন। হঠাৎ তার চোখ গেল সামনের রাস্তার দিকে। কেউ একজন তার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না অনুর। রাস্তায় সাফিন দাঁড়িয়ে আছে। হঠাৎ অনুর কলিজার পানি শুকিয়ে গেল। সাফিন এখানে কি করছে? সবেমাত্র সব কিছু গুছিয়ে গিয়েছিল সে, তাহলে এখন সেখানে কেন এসেছে? সব কিছু এলোমেলো করতে। আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল। বারান্দার দরজা লাগিয়ে দিল। চিৎকার করে কাঁদতে শুরু করলো। অন্যদিকে অনুর ঘরে যাওয়া দেখে সাফিন তাকে ডাকতে শুরু করলো, কিন্তু অনেক ফিরেও তাকালো না। হঠাৎ অনুর কান্নার আওয়াজ শুনে অনুর মা ঘরে দরজা ধাক্কাতে লাগলো। মাত্র নামাজ পড়ে উঠেছিল সে। আচমকা অনুর কান্নার আওয়াজ শুনে সে তাড়াতাড়ি অনুর রুমে গেল। অনুমা, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? দরজা খোল। কি হয়েছে আমাকে বল। অনু, দরজা খোল মা। কিন্তু অনু দরজা খুলল না। এবার রাবিয়া খাতুন ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি গিয়ে ঘর থেকে অনুর রুমের চাবিটা নিয়ে এলো। অনুর বাবা নামাজে গেছেন, তাই যা করার তাকে করতে হবে। দরজার লকটা খুলে কোনো রকম অনুর কাছে গেল। অনুর কাঁধে হাত রাখতেই অনু ঘুরে মাকে জড়িয়ে ধরল। অনুর মাও কান্না করে দিল। কি হয়েছে মা? কান্না করছিস কেন? বাজে স্বপ্ন দেখেছিস? এমন করে কান্না করলে তো বাচ্চার সমস্যা হবে। আর কান্না করে না। আমাকে বল, কি দুঃস্বপ্ন দেখেছিস? অনুর সারা শরীর কাঁপছে। সে মুখ দিয়ে উচ্চারণ করলো, সাফিন। সে ফিরে এসেছে, আমাকে ডাকছে। ও বারান্দায় মা। ও কেন এসেছে মা? ভালোই তো ছিলাম আমি। মা, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। হঠাৎ নিচ থেকে অনুর বাবার আওয়াজ শোনা গেল। সে কাউকে ধমকাচ্ছে। সে অনুকে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর বাইরে বেরোলো দেখার জন্য কি জন্য সাত সকালবেলা অনুর বাবা চেঁচাচ্ছেন। কিন্তু নিচে নেমে যা দেখলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সাফিন, হ্যাঁ সাফিন বাবার পায়ে ধরে আকুতি মিনতি করছে। প্লিজ বাবা, শুধু একবার আমি অনুর সাথে কথা বলবো। ওর সাথে একবার দেখা করব বাবা, নইলে আমি মরে যাব বাবা। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, অনুকে আমার কাছে ফিরিয়ে দিন। কোন সাহসে তুমি আমার বাড়ি এসে আমার মেয়েকে হেনস্থা করছো? আর কি মনে করো তুমি নিজেকে? এত কিছুর পরেও আমি তোমাকে অনুর সাথে দেখা করতে দেব? সবেমাত্র সব কিছু থেকে বের করতে পেরেছি মেয়েটাকে। তুমি এসেছো সাথে কথা বলতে, ওর সাথে দেখা করতে। কোন অধিকারে? এক্ষুনি চোখের সামনে থেকে চলে যাও। আর কখনো যেন তোমাকে বাড়ির আশেপাশে না দেখি। প্লিজ বাবা, এমন করবেন না। আমাকে একটা সুযোগ দিন। আমি আর অভিযোগের সুযোগ দেব না। আমাকে অনু ফিরিয়ে দিন। আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দিন। বাবার কাছে থেকে তার সন্তানকে কেড়ে নেবেন না। কিসের বাবা? তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। তোমার মতো চরিত্রহীন লোকের কাছে আমি আমার মেয়েকে দেব না। আর না দেব তার অনাগত বাচ্চাকে। তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, তাই মেয়েকে তোমার কাছে রেখেছিলাম। কিন্তু তুমি কি করলে? পরকীয়া করে আমার মেয়েকে ঘর থেকে বের করে দিলে। তুমি আর এমন করবে না তার কি ভরসা আছে? তোমাকে আমি বিশ্বাস করি না। ভালোই এখান থেকে চলে যাও, নইলে আমি হাত তুলতে বাধ্য হব। তোমার গায়ে হাত তুলতে আমার ঘৃণা হচ্ছে। আমি সব কিছুর জন্য মাপ চাচ্ছি বাবা। আমার যত ইচ্ছা আপনার যত ইচ্ছা মারুন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে একটা সুযোগ দিন। আমি অনুর অমর্যাদা করব না। আমি আমার পরিবার ফেরত চাই বাবা। এসবের মধ্যে অনুর মা রাবেয়া আর অনু একদম নীরব দর্শক। তার মেয়ের জীবনে কেন এমন হচ্ছে? সাফিন তাকে ছেড়ে দিয়েছিল, তাহলে কেন আবার ফিরে এসেছে? যখন দেখলো সাফিনকে কোনোভাবে থামানো যাচ্ছে না, সে অনুর শাশুড়ির নাম্বারে ডায়াল করলো। ছেলেকে শান্ত করে রুমে রেখে এসে ছেলের চিন্তা করতে করতে কখন যে চোখ লেগেছিল বুঝতেই পারেনি সে। হঠাৎ করে ফোনের রিংটনে আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলো 6টা বাজে। এত সকালে কে ফোন দিল? ফোনের নম্বর দেখেই বুঝতে পারলো কোনো সমস্যা হয়েছে। সে তাড়াতাড়ি রিসিভ করতে শোনা গেল, হ্যালো আপা, সাত সকালে আপনার ছেলে বাড়ির সামনে এসে পাগলামি করছে। কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। এদিকে অনু কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। দয়া করে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, নইলে একটা না একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। আমার ছেলে মানে?
শাফিনটাও তখন ঘরেই ছিল। তাহলে কখন গেল ওখানে? আমি কিচ্ছু জানি না আপা। আপনার ছেলে পাগলামো শুরু করে দিয়েছে। প্রচুর চেঁচামেচি করছে অনুকে নিয়ে যাবার জন্য। তাড়াতাড়ি কিছু করুন, আপনার ছেলেকে নিয়ে যান। রাখি। রাহেলা হতভম্ব হয়ে বড় ছেলের রুমের সামনের দরজা নক করলো। কয়েকবার নক করার পর শাওন জেগে গেল। কি হয়েছে মা? এত সাত সকালে ডাকাডাকি করছো কেন? কোনো কোনো কিছু কেন? কিছুক্ষণ আগেই তো ঘুমালান। শাওন বাবা, শাফিন অনুদের বাড়ির সামনে গিয়ে ঝামেলা করছে। তুই তাড়াতাড়ি যা, ওকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আয়। আল্লাহই জানেন আমার ছেলেটার কি হবে বলেই মনে করে কেঁদে উঠল সে। এদিকে ওনার মা সাত সকালে এসব ঝামেলা দেখে সাদাতকে ফোন করলে ফোনে পেয়ে এসে 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসলো। এসে দেখলো শাফিন এক প্রকার ঝামেলা বাঁধিয়ে দিয়েছে অনুর বাবার সাথে। অনুকে নিয়ে যাবার জন্য জড়াজড়ি করছে। অনুর মা আপাতত অনুর সাথেই আছে। অনুর কান্না থেমে গেছে। সাদাত পায়ে ধাক্কা দিয়ে শাফিনকে সরিয়ে দিতে যাচ্ছে, কিন্তু শাফিন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। কোনো কিছুই তার গায়ে লাগছে না। সাদাতের সাথে এক প্রকার গণ্ডগোল বেঁধে গেল। এর মধ্যে শাফিনের ভাই শাওন ও তার মা পৌঁছে গেল আমাদের বাসায়। চুপ, সবাই চুপ। হঠাৎ অনুর আওয়াজে শাফিন শান্ত হয়ে গেল। সে অনুকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে যেতে লাগলো। সাদাত বাধা দেওয়ায় অনু ইশারায় নিষেধ করে দিল। শাফিন অনুর ঠিক সামনে গিয়ে ওর হাত ধরতে চাইলে অনু হাত সরিয়ে নিল। শাফিন কিছু মনে করলো না। সে তার তৃষ্ণা মেটাচ্ছে। কতদিন পর সে অনুকে এত কাছ থেকে দেখতে পারছে। এটাই কম কিসে। এবার অনু কথা বলল। কি চাই? কেন এসেছো এখানে? অনু শাফিনকে তুমি বলে সম্বোধন করাতে কিছুটা অবাকই হলো। কারণ এই 2 বছর অনুকে হাজার বলেও তুমি করে বলাতে পারেনি। তুমি করে বললেই সে একটা কথাই বলতো। তুমি কথাটা কেমন যেন পর লাগে। আপনি আমার কাছে ভালো লাগে। যেদিন আপনি আমার পর হয়ে যাবেন সেদিন থেকে আপনাকে আমি তুমি করে বলবো। তাই শাফিন আর কথা বাড়ায়নি। শাফিন কাছেও অনুর মুখে আপনি ডাকটা সব থেকে মধুর ডাক মনে হতো। কিন্তু আজকে অনু তাকে তুমি করে বলছে। তাহলে কি অনু তাকে পর করে দিয়েছে? হ্যাঁ, পরই তো সে নিজে অনুকে পর করে দিয়েছিল। তাই অভিমান তো হবেই। কিন্তু এইবার অভিমান ভাঙতে তার বেশ কাঠখড় পোড়াতে হবে। এবার সে খুব খুব বেশি আঘাত দিয়েছে অনুকে। ভাবতেই মুচকি হাসলো সে। কি হলো? কথা বলছো না কেন? কেন এসেছো এখানে? কি চাই? শাফিন অকপটে বলে দিল, তোমাকে চাই আমার। কেন? আমাকে কেন চাই? আমার মতো সেকেলে আনস্মার্ট পরনির্ভরশীল একটা মেয়েকে কেন চাই তোমার? আমার তো যোগ্যতাই নেই তোমার সাথে থাকার। তুমি নিজে আমাকে তোমার লাইফ থেকে দূর করে দিয়েছো। তাহলে কেন ফিরে এসেছো? আর তোমার ইরা কই? শাফিন হতাশ কণ্ঠে বলল, ইরা নেই, চলে গেছে। সে অন্য কাউকে ভালোবাসে। ও, ইরা চলে গেছে? তাই এখন আমার প্রয়োজন। আবার যখন আমার থেকে ভালো অন্য কাউকে পাবে তখন আবার এভাবে ছেড়ে দেবে। আর তুমি ভাবলে কি করে এত কিছুর পর আমি তোমার কাছে ফিরবো? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? খেলার পুতুল ভাবো আমাকে? যখন চাইবে ছুঁড়ে ফেলবে, আবার যখন চাইবে আর কাছে টেনে নেবে। এতদিন অনুর ভালোবাসা দেখেছো, এবার ঘৃণা দেখবে। অনু শোনো, আমি এরাকে কোনোদিন ভালোবাসিনি। আমি শুধু ওর মোহতে আটকেছিলাম। বিশ্বাস করো, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। ব্যাস, অনেক হয়েছে। আর না, আপনার মুখ থেকে একটাও কথা শুনতে চাচ্ছি না। ভালোবাসার কথা বলছেন, ভালোবাসার কথা আপনার মুখে মানায় না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না সে আরও কিছু ভয়ানক কথা বলতে চেয়েছিল, কিন্তু বড়রা সামনে আছে বলে কিছু বলতে পারল না। অনুর যাওয়া দেখে শাফিন তাকে ধরতে গেল। তার আগে সাদাত তাকে টেনে ধরলো। তার মাথার ইশারা করে না করলো। কিন্তু শাফিন থামলো না। সে চিৎকার করে বলতে লাগলো, অনু প্লিজ যেও না, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি সব আগের মতো ঠিক করে ফেলবো। অনু প্লিজ ফিরে চলো। তুমি যা চাইবে, যেভাবে চাইবে সব তেমনই হবে। আমার জন্য না হয় অত্যন্ত আমাদের বাচ্চার জন্য হলেও ফিরে চলো। তাকে কেন আবার ভালোবাসা থেকে বঞ্চিত করছো? ওর কি দোষ? প্লিজ অনু। শাফিনকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না, তাই সাগর সামনে এগিয়ে আসলো। আর মিসেস রাহেলা থেকে ছেলের পাগলামিগুলো দেখে যাচ্ছে।
না, এর একটা বিহিত করতেই হবে। সেফ শাফিনকে শান্ত করার জন্য বলল, শাফিন শান্ত হ বাবা, আমি কথা বলছি ওনার সাথে, আমরা বোঝাবো অনুকে। মায়ের কথা শুনে আশ্বস্ত হলো শাফিন। সে চুপ হয়ে গেল। এবার সে অনুর বাবা মায়ের দিকে ফিরল। আমার কিছু কথা আছে আপনাদের সাথে, দয়া করে আগে আমার সম্পূর্ণ কথাটা শুনবেন। আমার মনে হয় না এই ব্যাপার নিয়ে আমাদের আর কোনো কথা থাকতে পারে। দয়া করে আপনারা আপনাদের রাস্তা দেখুন, আর খেয়াল রাখবেন আপনার ছেলেকে যেন আর আমার বাড়ির আশেপাশে না দেখি, তাহলে আমাদের পুলিশ টাকা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আপনারা আসতে পারেন বলে আলম সাহেব উপরে চলে গেল তার মেয়ের কাছে। তার মেয়ের এখন তাকে প্রয়োজন, খুব বড় একটা আঘাত পেয়েছে সে, তাকে শান্ত করতে হবে। আপনি অন্তত আমার কথাটা তো শুনুন, আমাকে একবার অনুর সাথে দেখা করতে দিন, তারপরও যে সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব। আমি নিজের চোখের সামনে আমার সন্তানের অবস্থা সহ্য করতে পারছি না, আর অনু শাফিনকে ছাড়া ভালো নেই আমি জানি। তাছাড়া বাচ্চাটার কথা তো অন্তত ভাবুন, সে কেন কষ্ট পাবে। আর সমাজে সিঙ্গেল মাদারের অনেক সমস্যা ফেস করতে হয়, দোষ যতই ছেলেদের হোক না কেন, মেয়েদেরকে দোষারোপ করে আমি জানি। আমি চাই না অনুর উপরে কেউ আঙুল তুলুক। আপনি দয়া করে একবার আমাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিন, ওর সাথে কথা বলি আমরা চলে যাব। অনুর মা ভাবলো, অনু যদি শাফিনের কাছে ফিরে যেতে চায় তাহলে আর সমস্যা কোথায়। তাছাড়া বাচ্চাটার কথা তো চিন্তা করতে হবে। বাবা ছাড়া বাচ্চা মানুষ করতে তার মেয়ের কষ্ট হয়ে যাবে, সমাজের লোক নানান কথা বলবে, অনু এইসব দোষারোপ করবে। তাই অনু কাছ থেকে জানা উচিত সে কি চায়। তাই সে রাহেলাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিল। সে ঘরের সামনে গিয়ে দেখলো বাবা মেয়ে বসে, তাই দরজা নক করলো। অনুর বাবা বলে উঠল, আপনি এখানে কেন? আপনাকে তো বলা হয়েছে যে আমরা কোনো কথা শুনতে চাই না। আমাদের মেয়ে এত ফেলনা হয়ে যায়নি যে আপনার চরিত্রহীন ছেলের কাছে তাকে ফেরত পাঠাতে হবে। অনুর বাবাকে থামিয়ে দিল। অনু, আসতে দাও ওনাকে বাবা, তুমি চিন্তা করো না, উনি হয়তো আমার সাথে কথা বলতে চান। মেয়ের কথা শুনে আলম সাহেব তার কথা বাড়ালেন না, অনুর ঘর ত্যাগ করলেন। আর মিসেস রাহেলা গিয়ে অনুর পাশে বসে হাত নিজের মুঠোয় নিয়ে নিল। অনু মা আমার, আমি জানি আমি এখন যে কথাগুলো বলবো তুই আমাকে স্বার্থপর ভাববি। হ্যাঁ, আমি স্বার্থপর নিজের সন্তানের জন্য। হয়তো প্রত্যেক মাই সন্তানের জন্য স্বার্থপর হয়। দেখো না, জীবনে কেউই একা চলতে পারে না, সবারই একটা সঙ্গীর প্রয়োজন। তার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু ভাগাভাগি করার জন্য আমার ছেলেটার তোকে প্রয়োজন। সে তোকে অসম্ভব ভালোবাসে, আর পুরুষ মানুষ একটু আধটু এসব করে। ওকে এবারের মতো মাফ করে দে অনু, তোরা আবার আগের মতো হয়ে যা। আর তাছাড়া একবার বাচ্চাটার কথা তো ভাব, সে কেন বাবা থাকতে এতিমের মতো বড় হবে? তারও তো বাবার প্রয়োজন। আমার ছেলেটাকে মেনে নে অনু। শাশুড়ির কথাগুলো শুনে অনু একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। আপনি প্রমাণ করে দিলেন মা, শাশুড়ি কখনোই মা হয় না। যদি আজকে আমার জায়গায় আপনার মেয়ে থাকতো, তাকে কি শাহিনের মতো ছেলের হাতে তুলে দিতেন? আর জীবন আর জীবন একা চলার কথা বলছেন তো? কে বলেছে আমি একা? আমার পাশে আমার বাবা মা আছে, আমার সন্তান আছে। আর কি চাই বেঁচে থাকার জন্য? আর একটা কথা কি জানেন মা, ভালোবাসার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। আর একবার বিশ্বাস ভেঙে গেলে সেখানে আর ভালোবাসা তৈরি হয় না। বিশ্বাস হচ্ছে কাচের মতো, ভেঙে গেলে খুব কষ্টে হয়তো জোড়া লাগানো যায়, কিন্তু দাগ সারা জীবন থেকে যায়। এই দাগ নিয়ে আর যাই হোক সংসার করা যায় না। আমাকে মাফ করবেন, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। কথাটা বলে অনু উঠে যাচ্ছিল, কিন্তু আগে অনুকে শাফিন অনুকে আটকে দিল। অনু, আজ এই মা তোর কাছে হাত পাচ্ছে, আমার ছেলেকে ফিরিয়ে দিস না। ও মরে যাবে, তোকে ছাড়া বাঁচবে না। ওকে একটা সুযোগ দে, অন্তত বাচ্চাটার জন্য একটা সুযোগ দে। অনু হাত ছাড়িয়ে নিল। আমার পক্ষে সম্ভব না বলে আর দাঁড়ালো না সে। ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। তার প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু তাকে তো ভেঙে পড়লে চলবে না, শক্ত হয়ে দাঁড়াতে হবে। তাকে তো শাফিনের অপমানের কড়া জবাব দিতে হবে। সবাইকে জানিয়ে দিতে হবে যে ভালো থাকার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন নেই। সে একবার বিশ্বাস করে ঠকেছে, আর না, এবার তো সামলে নিয়েছে, পরের বার হয়তো মরেই যাবে। সারা ঘরে সমানে পায়চারি করছে শাফিন, একবার ঘরে যাচ্ছে আবার সিঁড়ির কাছে যাচ্ছে। কখন মা আসবে সে অনুর খবর নিতে পারবে এই আশায়।
তার চিন্তার অবসান ঘটিয়ে তার মা এলো, কিন্তু তার চোখ মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। তার বুকটা ধক করে উঠল। তাহলে কি মা অনুকে মানাতে পারেনি? না, মা তাকে বলেছে অনুর সাথে কথা বলবে, আর মা কিছু বললে অনু তা কখনোই অমান্য করবে না। সে জানে, তাই কৌতূহল ধরে রাখতে না পেরে সে জিজ্ঞেস করলো, মা কথা হয়েছে তোমাদের? কি বলেছে অনু? ও আমার সাথে ফিরবে বলেছে, তাই না? আমি জানতাম তোমার কথা ফেলতে পারে না, ও ঠিক চলে আসবে। তোমার তো খুশি হওয়ার কথা, তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ও, তুমি তো আবার ওকে পছন্দ করো না। মা একটু অ্যাডজাস্ট করে নাও না প্লিজ। অনু অনেক ভালো মেয়ে, তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেবে না। একবার ওকে আসতে দাও, আমরা সবাই আবার একসাথে থাকবো। এই সময় তো সবার একসাথে থাকার প্রয়োজন। আমি তো সারাদিন অফিসে থাকবো, ওর দেখাশোনা করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, অনু কবে আসবে বলেছে? আমি কালই জিনিসপত্র সব শিফট করে ফেলি, নয়তো দেখবে অনু এই অবস্থায় কাজ করা শুরু করে দেবে। নিজের খেয়াল তো রাখেই না, কি জানি আবার আমার বাবাটার কি খেয়াল রাখছে। আচ্ছা তাহলে আমি উঠি, মালপত্রগুলো সেট করার ব্যবস্থা করি। অনু ফিরবে না। সাফিন উঠে যাচ্ছিল মায়ের কথা শুনে আবার তার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অনু ফিরবে না মানে? ফিরবে না মানে ফিরবে না। ও তোর সাথে সংসার করতে ইচ্ছুক না। সংসার করতে ইচ্ছুক না মানে কি? ওর ইচ্ছা অনিচ্ছা কি আসে যায়? আমি সংসার করতে ইচ্ছুক। সংসার তো ওর একার না, আমারও। তাহলে একা কেন সিদ্ধান্ত নিবে? আমি ওর সাথে কথা বলবো। আমি যাচ্ছি। সাফিনের কথা শুনে শাওন বলে উঠল, যাচ্ছি মানে? কই যাচ্ছিস? আগে মায়ের পুরো কথাটা শুনে যা। কি কথা হয়েছে তাদের মধ্যে? তারপর মিসেস রাহেলা তার আর অনুর কথাগুলো বিস্তারিত বলল। আর অনু যে সাফিনের কাছে ফিরবে না তা পরিষ্কার করে জানিয়ে দিল। ঠিকই তো করেছে। ওর জায়গায় আমাদের বোন থাকলে আমি নিজেই সারা জীবন ওকে ঘরে বসিয়ে রাখতাম, তারপরে চরিত্রহীন পুরুষের সংসার করতে দিতাম না। আমার মনে অনু ঠিক কাজ করেছে, আর আমি জানি ও ঠিক নিজেকে গুছিয়ে নিতে পারবে। আর মা, তুমি বা কিভাবে এসব কথা অনুকে বলতে পারলে? এতদিন তো ঠিক মেয়ে মেয়ে করেছ, এখন ছেলের অভিনয় দেখেই পর করে দিলে। অনু যদি তোমার মেয়ে হতো তাহলে কি পারতে তাকে সাফিনের মতো লোকের কাছে ফেরত পাঠাতে? বা সাফিনের জায়গায় যদি অনু হতো তাহলে কি সাফিন তাকে মেনে নিত? কখনোই না। তাহলে অনু কেন মানবে মেয়ে বলে? মেয়েদের কি আত্মসম্মান নেই যে তারা এত অপমানের পরেও সাফিনের মতো মানুষের সাথে সংসার করবে? ওর বাবা মা ভালো মানুষ বলে এখন পর্যন্ত সাফিনকে কিছু করেনি। আমি হলে জ্যান্ত পুঁতে দিতাম। আর বাবা বারবার সে এত ভালোবাসা ভালোবাসা করছে, আজকে যদি ইরা তাদের মাঝ রাস্তায় ফেলে না যেত তাহলে সে এতক্ষণ ইরার পেছনে ঘুরতো, অনুর কথা মুখেও আনতো না। এখন ইরা নেই বলে অনেক অনুকে চাই। কি বিশ্বাস আছে ওর যে অন্য ইরাকে পেয়ে আবার অনুকে ছেড়ে যাবে না? সাফিন সম্পূর্ণ নীরব হয়ে আছে মাথা নিচু করে। মা আর ভাইয়ের কথাগুলো শুনছে। ঠিকই তো বলেছে তারা। খুব তো অন্যায় করেছে সে অনুর সাথে, তাই বলে কি ক্ষমা হয় না? একবার কি মাপ করা যায় না? সে তো তার ভুল বুঝতে পারছে, আর কষ্টও হচ্ছে। অনুকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে, দরকার হলে পায়ে ধরবে। যতক্ষণ না পর্যন্ত মাপ করবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বে না সে তার অনাগত বাচ্চাও অনুকে নিয়ে সুখে থাকতে চায়। তারপর ভাবলো, আজকে না, এমনিতেই অনেক ধকল গেছে অনুর ওপর, তাই আর আজকে যাবে না সে অনুর কাছে, কাল যাবে। একদিনে বেশি উত্তেজিত হলে অনু অসুস্থ হয়ে যাবে। এমনিতেই ডক্টর নিষেধ করেছে বেশি মানসিক চাপ না দিতে। 2 দিন পর সকাল 4টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে অনুর বাবা মা অনু ও সাদাত। তারা অনুকে সি অফ করতে এসেছে। অনুর মা প্রচণ্ড কান্না করছে। কান্না দেখে মনে হচ্ছে অনু সারা জীবনের জন্য চলে যাচ্ছে। হয়েছে মা, আর কত কাঁদবে? আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। তুমি এমন করে কাঁদলে আমি কি যেতে পারবো? আমারও তো কষ্ট হচ্ছে। কই, আমি তো কাঁদছি না। আর তাছাড়া প্রতিদিনই কথা হবে তোমাদের সাথে। খুব বেশি খারাপ লাগলে চলে যাবে আমাকে দেখতে। খুব কষ্ট করে নিজেকে সামলে রেখেছি। কান্না বন্ধ করো, নয়তো আমি যাচ্ছি না। অনেক কষ্টে রাবিয়ার কান্না থামে। একমাত্র মেয়ে কয় বছরের জন্য বিদেশ যাচ্ছে। তাছাড়া মেয়েটা একা দূরে পরদেশে গিয়ে কি ভালো থাকবে? কি খাবে না খাবে কে যত্ন নেবে তার?
এ নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার। যদিও সাদাত তাকে আশ্বস্ত করেছে অনুর কোনো অসুবিধা হবে না, তবুও মায়ের মন তো আরও কয়েকদিন থাকতে পারতো সে। কিন্তু সাফিন ছেলেটা আবার এসে সব গন্ডগোল করে দিল। তাই বড় হওয়ার আগেই অনু এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চায়। অনেক কষ্টে সামলেছে নিজেকে, আর সাফিন বারবার এসে তাকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আর গতকালকে ব্যবহার তো সে চাইলেও জীবনে ভুলতে পারবে না। সাফিনের জন্য অনুর মনে যে সম্মানটুকু ছিল তাও শেষ হয়ে গেল। গতকাল ভোরের কথা, অনু মাত্র নামাজ থেকে উঠেছে। এর মধ্যেই সে শুনতে পেল বাইরে থেকে কে যেন তার নাম ধরে ডাকছে। অনুর বুঝতে দেরি হলো না এটা কার গলা। সে চুপচাপ বসে রইল। সাফিনের ডাকগুলো সে শুনেও না শোনার ভান করে থাকলো, কিন্তু তার আগতি মিনতি ভরা কণ্ঠ শুনে আর তাকে উপেক্ষা করতে পারল না। প্রথম ভালোবাসা বলে কথা। সে বারান্দায় বেরিয়ে এলো। বলুন, কি বলতে চান? কালকেই তো সব ক্লিয়ার করে দিয়েছি আমি। আপনার সংসার আমি করছি না, আপনাকে মুক্তি দিয়ে দিয়েছি। আমার মুখ আর আপনার দেখার প্রয়োজন পড়বে না। অনু, প্লিজ এভাবে বলো না। তুমি তো জানো কতটা অগোছালো আমি। রাগের মাথায় আমি কি বলে ফেলি নিজেও জানি না। অনু, আমি ভুল করেছি, এবারের মতো মাফ করে দাও, আবার আগের মতো হয়ে যায়। অনু বারান্দায় আর সাফিন নিচে দাঁড়িয়ে কথা বলছে, তাই সুবিধার জন্য সাফিন অনুকে নিচে নামতে বলল। নিচে নেমে সাফিনের মুখোমুখি দাঁড়ালো অনু। কত সহজ না মুখে বলতে সব কিছু ভুলে যাও, আবার আগের মতো হয়ে যায়, কিন্তু সত্যিই কি সহজ এত? আপনার কি মনে হয় এত তাড়াতাড়ি আমি আমার অপমানের কথা ভুলে যাব? আপনি আমার যোগ্যতা নিয়ে, আমার লাইফস্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন, খাওয়া নিয়ে খোঁটা দিয়েছেন, ইভেন আমাদের ভালোবাসার মুহূর্তটাকে আপনি স্যাটিসফ্যাকশনের নামে দিয়ে জঘন্য করেছেন। একটা বাইরের মেয়ের সাথে আমার তুলনা করেছেন। এত কিছুর পরও কি মনে হয় আপনার কাছে আমি ফিরব? এই কয়েক বছরে এই চিনেছেন আমাকে। সত্যি কথা বলতে আপনি আমাকে ভালোবাসেননি। ভালোবাসাটা একতরফা ছিল, আমার পক্ষ থেকে ছিল। আপনার সবগুলো প্রশ্নের জবাব নিয়ে, আমার যোগ্যতা প্রমাণ দিয়ে তবে আমি আপনার সামনে আসব, কিন্তু আপনার স্ত্রী হিসেবে না। সে তো সেদিনই মারা গেছে, যেদিন তার স্বামী তাকে রেখে অন্য নারীকে নিয়ে মেতে উঠেছে। প্লিজ অনু, সেগুলো একটাও সত্যি কথা ছিল না। আমি মন থেকে একটা কথা বলিনি, রাগের মাথায় বলে ফেলেছি। তুমি তো জানোই, রাগ উঠে আমি একটা জানোয়ার হয়ে যাই। প্লিজ অনু, অন্তত আমাদের বাচ্চার কথা ভাবো। আমার বাবা ডাক থেকে বঞ্চিত করো না। আমি যখন জানতে পেরেছি আমার যে কেমন অনুভূতি হয়েছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কাছ থেকে আমার এই অনুভূতি কেড়ে নিও না। আমি একজন ভালো বাবা হতে চাই, ভালো স্বামী হতে চাই, আমার সন্তানের সব দায়িত্ব পালন করতে চাই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, কখনোই তোমার অমর্যাদা করব না। তোমার কাছ থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তুমি যাওয়ার পর আমি একটা রাতও ঘুমাতে পারিনি। তোমাকে আমি ভালোবাসি অনু। কোনো উত্তেজিত হয়ে উঠল অনু উত্তেজিত হয়ে উঠল। আপনার ভালোবাসা কোথায় ছিল যখন আপনি অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছেন? এই ভালোবাসা কোথায় ছিল যখন আমার গায়ে হাত তুলেছেন? আপনার ভালোবাসা কোথায় ছিল যখন আপনি আমাকে অপমান করেছিলেন? ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেওয়া যায় না। কই আমি তো পারিনি এত কিছুর পরও আপনার ক্ষতি করতে, কারণ আমার ভালোবাসাটা সত্যি ছিল। আর আপনি আমাকে কেন নিতে চাচ্ছেন? আমি তো আপনার যোগ্যই না। আপনাকে শারীরিক দিক দিয়ে সুখী করতে পারিনি, এখন তো আরও পারবো না। প্র্যাকটিস নেই তো অনেক দিনের, তাই আমাকে নিয়ে লাভ হবে না। তাছাড়া প্রেগনেন্ট অবস্থায় পারফরমেন্স ভালো হবে না। তার থেকে ভালো যে আপনার যোগ্য স্টাইলিস্ট মডেলের মতো দেখতে হবে, আপনাকে প্রপারভাবে স্যাটিসফাই করতে পারবে, বসে বসে আপনার অন্ন ধ্বংস করবে না, স্বাধীনভাবে চলাফেরা করবে। এমন মেয়েকে বিয়ে করা উচিত যাকে দেখে আপনার ফ্রেন্ডরা প্রশংসায় পঞ্চমুখ করবে। আর আমি থাকলে তো আপনি বরাবর তাদের কাছে থেকে অপমানিত হবেন, বিব্রত হবেন। এবার সাফিনের মেজাজ গরম হয়ে যাচ্ছে। সে কি বোঝাতে চাচ্ছে বারবার? আর অনু কি করছে? এর মধ্যে হঠাৎ আগমন হয় সাদাতের। অনু, তুই এত সকালে বাইরে, তাও আবার এই লোকটার সাথে? আর তোর সাহস কিভাবে হলো আবার অনুর সাথে কথা বলতে? তোকে না আমি নিষেধ করেছিলাম এই এলাকায় না আসতে, আর অনুর আশেপাশে না ঘেঁষতে।
এবার শাফিন তার আর নিজের রাগ আটকে ধরে রাখতে পারল না, তাই সে সাদাতের নাক বরাবর ঘুষি দিল। সাদা তো কম না, দুজনের মধ্যে মারামারি লেগে গেল। অনু তাদের থামাতে চেষ্টা করছে, শেষে না পেরে শাফিনের গালে চড় মারল। এই রাগটাই শাফিনের জন্য কাল হয়ে দাঁড়ালো, আর অনুর চর যেন আগুনে ঘি ডালার মতো কাজ করলো। ও তাহলে এই ব্যাপার, এজন্যই তুমি আমার কাছে যেতে চাচ্ছ না? নতুন নাগর জুটিয়েছ, এসব তো আমার আগেই বোঝা উচিত ছিল। এই সত্যি কথা বলতো, বাচ্চাটা কি আমার বলতো, বাচ্চাটা কি আমার নাকি তোর সাদাত ভাইয়ের? না মানে তুমি তুমি তো তাই প্রায়ই মায়ের নাম করে এখানে আসো, তখন হয়তো তোমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। আমি তো আর তোমাকে পাহারা দিয়ে রাখতাম না। আর এসব কুকুরতি করে প্রেগনেন্ট হলে আর বাচ্চাটাকে আমার নামে চালিয়ে দিচ্ছ। আর এরা তো একটা ইস্যু মাত্র আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। এবার আমি সব ঘটনা বুঝতে পারছি কেন তুমি এত কিছুর পরও বেশ হাসি খুশি ছিলে। কথাটা শুনে অনু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শেষ পর্যন্ত এই অপবাদ শুনতে হলো নিজের চরিত্র নিয়ে। আর অন্যদিকে সাদাত কথাগুলো শোনা মাত্রই ইচ্ছামতো শাফিনকে পিটিয়ে পুলিশ খবর দিল। আগে থেকে তার নামে চিঠি থাকার কারণে সহজ হলো, কারণ সাদাত জানতো শাফিন এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে আবার আসবে। আর অনু বাড়ির ভেতরে ঢুকে পড়ল। অনু সারাদিনে আর একটাও কথা বলেনি। সবাই তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে একদম নির্বাক, শুধু একটা কথাই বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যেতে চাই, পারলে আজকেই। তারপর থেকে সাদাত টিকিটের জন্য অনলাইনে ঘাঁটতে লাগলো। যেহেতু ভিসা আছে, যে কোনো সময় যেতে পারবে, কিন্তু টিকিট 2 দিন পরের পাওয়া গেল। আর তাই আজ তারা দেশ ছাড়ছে নির্ধারিত সময়ের 3 দিন আগে। এই 2 দিন শাফিন জেলে ছিল, তাই ওর সাথে যোগাযোগ করতে পারেনি। স্পিকারে চমৎকার সুরেলা কণ্ঠে বেল বাঁধার নির্দেশনা দিচ্ছে। এতক্ষণ কালকের কথাগুলো মনে করছিল অনু। পাশের সিটে বসে আছে সাদাত ভাই। সে অনুকে বেল্ট বাঁধতে সাহায্য করলেন। সাদাত ভাই একা এসেছেন, সাদকে অনুর মায়ের কাছে রেখে এসেছেন। সাদও বেশ খুশি সে দাদা দাদির কাছে থাকবে। বাবার বকুনি শুনতে হবে না, স্কুলে যেতে হবে না, দাদার সাথে খেলতে পারবে। আর কি চাই তার? অনুর খুব ক্লান্ত লাগছে। রাত দু রাত ঘুমাতে পারিনি। সে সাদাত ব্যাপারটা বুঝতে পেরে অনুকে ঘুমিয়ে থাকতে বলল। এখনো ভোর, কিছুক্ষণের মধ্যে প্লেন ছেড়ে দেবে। অনু তার মাতৃভূমিকে, পাশাপাশি তার অতীতকে ছেড়ে যাবে চিরদিনের জন্য। চোখ বন্ধ করে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল অনু। মাঝখানে সাদাত ভাই কয়েকবার ডেকেছিল খাওয়ার জন্য, কিন্তু সাড়া দেয়নি। খুব গভীর ঘুম পেয়েছে তার, ঘুমানোর প্রয়োজন। বেশ কয়েক ঘন্টা পর হালকা একটা ঝাঁকুনিতে অনুর ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে, তাই আবারও চেষ্টা করলো ঘুমানোর জন্য, কিন্তু পারল না। সাদাত ভাইয়ের জন্য উনি জোর করে খাওয়ালো অনুকে। সকালে শুধু 1 গ্লাস জুস আর একটা পাউরুটি খেয়ে এসেছে। স্পিকারে আবারও সেই সুরেলা কণ্ঠ ভেসে এলো। তারা দুবাই পৌঁছে গেছে, এরপর এখান থেকে সোজা কানাডা। আরও বেশ কিছু সময়। অনু পাশের সিটে তাকিয়ে দেখলো সাদাত ভাই ঘুমাচ্ছে মুখ হাঁ করে। এটা তার অভ্যাস। অনুর খুব হাসি পেল। সাদাত ভাই সজাগ হলে গল্প করতো, কিন্তু তার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছে না। হঠাৎ তার মনে পড়ল আসার সময় সে ব্যাগে করে কিছু বই নিয়ে এসেছে। তারপর এক এয়ার হোস্টেজের সাহায্যে ব্যাগটা নামিয়ে সেখান থেকে বই বের করে আবার ব্যাগটা রেখে দিল। তারপর বই পড়ায় মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর সাদাত ভাইয়ের ঘুম ভেঙে যায়। সে নাস্তা করে অনুর সাথে টুকটাক কথা বলে, তারপর অনু আবারও বইয়ের দিকে মনোযোগ দেয়। একটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা মাটি থেকে স্পর্শ করলো। লম্বা একটা জার্নি ছিল। সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, তাই সাদাত ভাই আড়মোড়া ভেঙে আমার ব্যাগটা নিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো। বিমান থেকে পাটা কানাডার মাটিতে রাখতে শরীরে কেমন একটা শিহরণ বয়ে গেল। হালকা বিশুদ্ধ বাতাসে অনুর ভেতরটাকে সেদ করে ছুঁয়ে গেল। অনু বুক ভরে একটা নিঃশ্বাস নিল, আর মনে মনে বলল, আমি এসে গেছি আমার যোগ্যতা অর্জন করতে, নতুন করে নিজেকে গড়ে তুলতে, শাফিনকে তার অপমানের জবাব দিতে। তারা যে এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে, সেটা স্বর্ণের তৈরি কোনো বিশাল ম্যানশনের মতো মনে হচ্ছে, যেন উজ্জ্বল কোনো সোনালি আভা ছড়াচ্ছে। নাম তারপর তারা একটা ক্যাব ভাড়া করে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। সাদাতের কথা মতো তার চাচা চাচি সত্যি অমায়িক খুব ভালোভাবে সমাদর করলো তাদের।
আর সাদাতের কাজিন নেহা প্রায় অনুর সাথে লেগেই থাকলো। মেয়েটা প্রচুর চঞ্চল, তা তার কথাতেই বোঝা যাচ্ছে। নেহা অনুর থেকে 5 থেকে 6 বছরের ছোট হবে। আসতে না আসতে অনুকে সবাই আপন করে নিল। তারপর কিছুক্ষণ কথা বলে বিশ্রামের জন্য পাঠিয়ে দিল। এমনিতে অনেক জার্নি করে এসেছে তারা, বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে। রাতে অনু আর ডিনার করলো না, প্রচণ্ড ক্লান্ত থাকায় আর ঘর থেকে বের হলো না। আর সাদাত তো তার চাচা চাচিকে সব কিছু খুলে বলল। তারা অনুর সাথে ঘটে যাওয়া সব কিছু নিয়ে খুব দুঃখ প্রকাশ করলো। পরের দিন সাদাত ইউনিভার্সিটি গিয়ে অনুর অ্যাডমিশন যাবতীয় কাজ কমপ্লিট করে এলো। সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। অনুকে তার ডিপার্টমেন্ট দেখিয়ে দিল, লাইব্রেরি দেখিয়ে দিল, তারপর বাড়িতে চলে এলো। ঘোরাঘুরি আর আড্ডার মাধ্যমেই 7 দিন চলে গেল, 7 দিন চলে গেল। সাদাত যাওয়ার সময় অভ্যাস বশত এক গাদা উপদেশ দিয়ে গেল আর অনুকে তার চাচা চাচির কাছে রেখে এলো। প্রথম দিন একটু নার্ভাস ছিল অনু, কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই কেটে গেল। সে 2 জন বাঙালি ফ্রেন্ড পেল ও একজন ইন্ডিয়ান, এছাড়াও কয়েকজন ব্রিটিশ আর লোকাল ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। তারা সারাদিন গল্প আড্ডায় মেতে থাকতো। অনু আস্তে আস্তে তাদের সাথে ফ্রি হয়ে গেল। তাছাড়া বাড়তি কোনো সমস্যা ছিল না। কোনো রকম প্রয়োজন হলে তার লোকাল ফ্রেন্ডরা তাকে হেল্প করত। অনুর চাঞ্চলতায় মুগ্ধ হয়ে অনেকে অনুকে প্রপোজ করে, কিন্তু অনু এসব বিষয় খুব সুন্দরভাবে হ্যান্ডেল করত। সে সম্পর্কে ভয় পায় আর কারোর সাথে জড়াতে চায় না সে। দিন এভাবে যেতে লাগলো। ভার্সিটি ফ্রেন্ড নিহার সাথে আড্ডা, পড়ালেখা, বাবা মার সাথে কথা বলা আর সাদাত ভাইয়ের উপদেশ, সব কিছু মিলে অনুর দিন বেশ ভালোই কাটতে লাগলো। শুধু মাঝে মাঝে সাফিনের কথা মনে পড়লেই বুকে চিন ব্যথা অনুভব হতো। দেখতে দেখতে অনুর ডেলিভারির টাইম হয়ে গেল। অনুর মা অনু ডেলিভারি 1 মাস আগে কানাডা আসলো। সে অনুকে নিয়ে অন্য কোথাও থাকার জন্য জোর করলো। সাদাতের চাচি দিল না। অনুকে তারা নিজের মেয়ের মতোই ভাবে। অনুর প্রেগনেন্সিতে কিছু সমস্যা থাকার কারণে তার সিজার করতে হলো। অপারেশন রুমে যাওয়ার আগে একবার হলেও শাহিনের মুখ দেখতে খুব ইচ্ছা করছিল। যদি আর দেখা না হয় আর বেঁচে না ফিরে। অনুর একটা ফুটফুটে মেয়ে হলো। এই সময় শাফিন থাকলে হয়তো খুব খুশি হতো। সে সব সময় একটা মেয়ে চাইতো। তারপরে সেদিনের কথাই ভেবে অনুর চোখ মুখ শক্ত হয়ে গেল। কারণ শাফিন নিজে তার সন্তানকে অস্বীকার করেছে। অনু তার মেয়ের নাম রাখলো অনন্য। অনন্য অনুর জীবনে এসেছিল অন্যরকম হয়ে, তাই তার এই নাম রাখা। কয়েক মাস পরে তার পরীক্ষা, তাই মেয়ে আর পড়ালেখা নিয়ে তার কিছুদিন কাটছিল। পরীক্ষায় ভালো রেজাল্ট করলো এবং সেখানে একটা ভালো চাকরি অফার পেল এবং তার বাবাকেও একবারের জন্য এখানে নিয়ে আসলো। তারা আলাদা বাসায় উঠল। অনুর ছোট সংসার গড়ে উঠল। বাবা মা আর মেয়েই তার দুনিয়া, যেখানে সাফিনের কোনো অস্তিত্বই নেই। সবারই অতীত থাকে। সেই অতীতে হাজারো কষ্ট লুকিয়ে থাকে, তীব্র যন্ত্রণা থাকে, কিন্তু ধীরে ধীরে মানুষ শোক ভুলে যায়। সেই শোক শক্তিতে পরিণত হয়, জীবন এগিয়ে যেতে সাহায্য করে। আল্লাহ ভালোই মানুষকে তৈরি করেছেন, তা না হলে কষ্টে মানুষের জীবন থেমে যেত, পৃথিবী তার নিজস্ব গতি হারাতো। 4 বছর পর অনু তার জীবনে এগিয়ে গেল। সাফিন এগোতে পারেনি। সময় বহমান, তার সাথে মানুষের জীবনও। জেল থেকে মুক্তি পাওয়ার পর সে আবার অনুর কাছে গিয়েছিল, তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু তাকে বাড়ির সামনে থেকে বিদায় করে দিয়েছিল অনুর বাবা। অনুকে এক পলক দেখার আশায় রোজ রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু অনুর দেখা মিলত না। সে চাকরি ছেড়ে দেয়, দিন রাত ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। অনুর বাবা মায়ের কাছে অনুর কথা জানতে চায়, কিন্তু তারা বলতে নারাজ। তারপর তার মায়ের কাছ থেকে জানতে পারলো অনু লেখাপড়ার জন্য বিদেশ গিয়েছে। তারপর থেকে সে কয়েক মাস নিজেকে গৃহবন্দী করে ফেলল। দিন রাত অনুর কাপড় চোপড় আর ছবি নিয়ে পড়ে থাকতো, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। কিন্তু আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল। আবার অফিস জয়েন করলো, কিন্তু রাত হলে অনুর স্মৃতি নিয়েই নির্ঘুম রাত কাটাতো। সে দিন রাত অনুর কথা ভাবে, তার বাচ্চার কথা ভাবে। নিশ্চয়ই তার সন্তান পৃথিবীতে এসেছে। সে কি ছেলে নাকি মেয়ে, সে কি আর অনুকে তার সন্তানকে চোখে দেখতে পারবে না? ছেলের বিষণ্ণতা ও মন খারাপ দেখে সাফিনের মা প্রায়ই তাকে বিয়ের কথা বলে, মেয়েদের ছবি দেখায়।
কিন্তু সে বিয়ে করতে নারাজ। সে অনুকে ভালোবাসে। অনু ছাড়া তার মনে অন্য কারো জায়গা হবে না। অন্য কাউকে বিয়ে করলে অবশ্যই তাকে ভালোবাসতে হবে, নয়তো তাকে ঠকানো হবে। কিন্তু সাফিনার কাউকে ঠকাতেই চায় না। একবার ঠকানোর ফল সে হারে হারে পাচ্ছে। নিজের সন্তান থাকতেও আজ 4 বছর সে তার মুখ দেখতে পারেনি, বাবা ডাক শুনতে পারেনি। তার থেকে বড় হতভাগা আর কে আছে? আর সবই তার কর্মের ফল। সে নিজে এসবের জন্য দায়ী। হয়তো অনু ঠিকই করেছে, সে অনুকে ডিজার্ভ করে না। অনু যে কতটা পবিত্র তা সাফিনের থেকে ভালো ভালো হয়তো কেউই জানে না। তারপরও সে সেদিন অনুর চরিত্র নিয়ে কথা বলেছে। তার কোনো অধিকারই নেই অনুর সাথে থাকার। সেদিন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। মাথা ঠান্ডা হওয়ার পর সে বুঝতে পারে সে অনুকে কি বলে ফেলেছে। অনুর চরিত্রে দাগ দিয়েছে। তারপর সে পুলিশকে অনেকবার ছাড়ার জন্য অনুরোধ করেছে। তার বাবা মাকে খবর দেওয়া হয়েছিল। তারাও চেষ্টা করেছে সাফিনকে ছাড়ানোর। শেষ পর্যন্ত উপায় না পেয়ে টাকা অফার করেছে, কিন্তু 2 দিনের আগে পুলিশ তাকে ছাড়েনি। আর যখন ছাড়া পেল তখন অনেক দেরি হয়ে গেছে। অনু তার থেকে দূরে চলে গেছে। অনু যাওয়ার 1 বছর পর সাফিন তখন স্বাভাবিক হলো। হঠাৎই অফিসে যাওয়ার সময় ইরার সাথে দেখা হয়ে গিয়েছিল। মেয়েটা আর আগের মতো নেই। অত মেকআপ নেই, মুখে সাধারণ একটা সালোয়ার কামিজ পরেছে। চোখের নিচে কালো। চেহারায় তার আগের মতো লাবণ্য নেই, কেমন যেন মিলিয়ে গেছে। ইরাকে দেখে সাফিন সৌজন্যতার খাতিরে ডাক দিল। প্রথমে ইরা তাকে দেখে না দেখার ভান করলো, কিন্তু সাফিন সামনে যাওয়ার পর তাকে উপেক্ষা করতে না পেরে সৌজন্যতার খাতিরে মুচকি হাসি দিল। সাফিনই প্রথমে জিজ্ঞেস করলো, কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কেমন আছি। পাপের ফল ভোগ করছি। পারলে আমাকে মাফ করে দিও। তোমাকে ঠকানোর জন্য আমি চাইনি, তোমাকে ঠকাতে কিন্তু কিভাবে যেন সব কিছু চেঞ্জ হয়ে গেল। সে কবেই তোমাকে মাফ করে দিয়েছি। তুমি ধোঁকা না দিলে তো বুঝতেই পারতাম না আমি কত বড় ভুল করেছি। ছাড়ো এসব কথা। এখানে কেন আর এই অবস্থায়? তোমার কাছ থেকে যাওয়ার পর আমি আওয়াজকে বিয়ে করি। সব কিছু ভালোই চলছিল। কয়েক মাস পর তাদের বাবা মা নাতি নাতনির মুখ দেখতে চাইছিল। আমারও কোনো সমস্যা ছিল না। তাছাড়া চাকরি ছেড়ে দিয়েছিলাম, সংসারের সব কাজ আমাকে করতে হতো। কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরও যখন বাচ্চা হলো না, তখন ডাক্তার দেখালাম। সেখান থেকে জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না। কারণ এর আগে আমি 2বার অ্যাবর্শন করেছি। ভুল অপারেশনের কারণে দ্বিতীয়বার আমার জরায়ু কেটে ফেলা হয়েছে। এরপর থেকে সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। আওয়াজ আমার সাথে খারাপ ব্যবহার করত, গায়ে হাত তুলতো, আমাকে সহ্য করতে পারতো না। এমনকি তার বাবা মাও না। তারপর একদিন আমাকে ডিভোর্স লেটার দেয়, কিন্তু আমি ওকে সত্যি ভালোবাসি, তাই ডিভোর্স দিতে অস্বীকার করি। সেদিন আমাকে ও প্রচণ্ড মারে, তারপরেও কিছু বলিনি। তারপরের দিন আওয়াজ একটা মেয়েকে বিয়ে করে আনে। এখন সতীনের সংসার করি। একবার মা বাবার কাছে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে তাদের কাছে রাখেনি, তাই আবার চলে এসেছি। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখাটাই কম কি? থাক না, সে অন্য কাউকে নিয়ে ভালো। আসি, ভালো থেকো। পারলে মাফ করে দিও। আর অনুকেও বলো মাফ করে দিতে। সেদিন শুধু তো সাফিন দাঁড়িয়ে ইরার কথাগুলো শুনছিল, আর শেষ কথাটা তার মাথায় বারবার আসছিল। ইরা তবুও তার ভালোবাসাকে চোখের সামনে দেখতে পায়, আর সাফিন তো তাও পারে না। কিন্তু সেই অপেক্ষার কাছে অনুর অপেক্ষায় ফিরে না আসুক, অন্তত মাফ করবেন। সে যে অন্যায় করেছে তার মাফ হয় না। অনুকে হারিয়ে খুঁজেছে সাফিন, খুব করে দেখতে চাচ্ছে তাকে। অনু একটা এনজিওতে কাজ করছে প্রায় 3 বছর যাবৎ। সেখানে তার ট্রান্সফারের জন্য কাগজপত্র জমা দিয়ে আসলো। ভিন দেশে আর থাকতে চায় না সে। আর তাছাড়া দিন শেষে পাখি যেমন নিড়ে ফিরে, তেমনি একটা সময় পর সবারই যার যার মাতৃভূমিতে ফিরতে হয়। তার এনজিওর বাংলাদেশের একটি শাখা রয়েছে, সেখানে তার ট্রান্সফারের আবেদন করেছে এবং কর্তৃপক্ষ তার আবেদন মঞ্জুর করে নেয়। 15 দিন পর জয়েনিং, আর 7 দিন পর এই দেশে ফিরবে। তাই তার কলিগরা তার জন্য ফেয়ারওয়েল পার্টি রাখলো এবং অনু সেখানে সাখাওয়াত চাচা, মণিমা, সাদাতের চাচা চাচি ও নেহাকেও ইনভাইট করলো। সাদাতের চাচি মালিহা অনুকে নিজের মেয়ের মতো স্নেহ করেছে, একজন মায়ের মতো ভালোবেসেছে। প্রেগনেন্সির সময় খেয়াল রেখেছে, শাসন করেছে, আর অনু তাকে মায়ের মতো দেখে আর তাকে মণিমা বলে ডাকে। ফেয়ারওয়েল পার্টি অনুর বাড়ির গার্ডেনে করা হচ্ছে। সে একটা মিষ্টি কালারের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া, কপালে
ছোট্ট টিপ আর হালকা রঙের একটি লিপস্টিক ও হাতে কাচের চুড়ি। আর অনন্য পরেছে বেবি পিঙ্ক কালারের একটা ফ্রক। তাকে একদম রাজকন্যার মতো লাগছে। টুকটুক করে মায়ের সাথে হেঁটে আসছে সে। অনন্য দেখতে একদম মায়ের মতোই হয়েছে, কিন্তু গায়ের রংটা পেয়েছে সাফিনের ধবধবে সাদা, আর চেহারায় প্রচণ্ড মায়া, আর সাথে অনেক দুষ্টু। সারা ঘর মাতিয়ে রাখে তার দুষ্টুমি আর পাকা পাকা কথায়। মায়ের খুব ভক্ত সে। সন্ধ্যায় মা বাসায় ফিরলে তাকে ঝাপটে ধরবে, এটা ওটা জিজ্ঞেস করবে, আর মায়ের আঁচল ধরে ঘুরবে। বাইরের আবহাওয়া থাকার কারণে অনন্যকে একদম ফরেনার মনে হয়। সে কিছুটা ইংলিশও বলতে পারে, ফ্রেন্ডদের সাথে ইংলিশে কথা বলে সে। এখন অন্য তার মায়ের পিছু পিছু ঘুরছে। হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়, আর সে তার দিকে দৌড় দেয়। অন্য আস্তে দৌড়াও, বাবা পড়ে যাবে তো। কে শোনে কার কথা? সে দৌড়ে তার ফ্রেন্ডের কাছে চলে যায়। অনু তার মেয়েকে সংক্ষেপে অন বলে ডাকে। হ্যালো রেন, হাউ আর ইউ? আই এম ফাইন, বাট আই উইল মিস ইউ আফটার ইউ লিভ। বাই দ্য ওয়ে, ইউ লুকিং সো প্রিটি। থ্যাংক ইউ, আই উইল মিস ইউ টু রেন। এর মধ্যে হঠাৎই রেনের বাবা তাকে ডাক দিল। সে দৌড়ে তার বাবার কোলে উঠে গেল। তার বাবা হাসি মুখে তাকে কোলে নিল, আদর করতে থাকলো। এসবের দিকে একভাবে তাকিয়ে থাকলো অনন্য। বিষয়টা লক্ষ্য করলো অনু। সে মেয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল, আর অনুকে জড়িয়ে ধরল। অনন্যার বয়স 3.5 বছর। বেশ কিছু না বুঝলেও বাবা কি তা বোঝে। মাঝে মাঝেই বাবার কথা বলে জিজ্ঞেস করে, কিন্তু অনু কিছু বলতে পারে না। রাতে সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর যাওয়ার সময় এক একজনকে এক একটা গিফট দিয়ে যায় অনুকে। অনন্যার ফ্রেন্ডরাও তাকে বিভিন্ন গিফট দেয়। তারপর সবাই বিদায় নিয়ে চলে যায়। সব কিছু গোছগাছ করতেই 1 সপ্তাহ চলে যায়। তারপর তারা সাদাতের চাচা চাচি থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। সাদাত আর সাদ এয়ারপোর্টে এসেছে অনুদের রিসিভ করতে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই অনু সাদাতকে দেখতে পায়। তাকে ডাক দেওয়ার আগেই অনন্য কোল থেকে নেমে দৌড়ে সাদাতের কাছে যায়। সে তার সাদাত মামাইকে ভালো করেই চেনে। সাদাত মামাই তার সবচেয়ে ভালো বন্ধু। প্রতিদিন কথা হয় তার সাথে। অনন্যকে অনু বকা দিলে সাদাত অনুকে বকে দেয়, তাই তো সে সবচেয়ে বেশি প্রিয়। এয়ারপোর্টে অপেক্ষা করছে সাদাত। কোত্থেকে যেন একজোড়া ছোট ছোট হাত পা ঝাপটে ধরে পেছন ফিরে দেখে তার ছোট্ট পরী। কেমন আছো আমার লিটল প্রিন্সেসটা? তুমি তো অনেক বড় হয়ে গেছো। খুব ভালো। তুমি কেমন আছো মামাই? আমি তো বিন্দাস আছি। তো বলো তো, আসার সময় মা তোমাকে বিরক্ত করেনি তো? একদম না, একবার বকুড়ি দিয়েছিল মুখ গোমরা করে। কি এত বড় সাহস আমার প্রিন্সেসকে বকুনি দেয়? আজ ওর একদিন কে আমার একদিন। বলেই সে মুচকি হেসে অনন্যকে কোলে তুলে সামনে তাকায়। অনু এবং বাকি সবাইকে আসতে দেখে সেদিকে আগায়। আগের থেকে কিছুটা মোটা ও সুন্দর হয়েছে অনু। চেহারা আগের মতো আর দুষ্টুমি ছাপ নেই, আছে গম্ভীরতা। এই কয়েক বছরে যেন বড় হয়ে গেছে মেয়েটা। সে অনন্যকে অনুর কোলে দিয়ে মামাকে জড়িয়ে ধরে। আসার সময় কোনো সমস্যা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি। আপনারা হয়তো বেশ ক্লান্ত। চলুন যাওয়া যাক। এখানে থেকে লাভ নেই। কিরে অনু, তুই এত মোটা আর বিচ্ছিরি দেখতে হয়েছিস কেন? খাবার মজা পেয়ে কি সারাদিন খেতি নাকি কাজকর্ম কিছু করতি? কি হাল করেছিস নিজের? দেখলে মোটা মানুষও লজ্জা পাবে। অনুর এবার রাগ উঠে গেল। কি সমস্যা লোকটার? সবসময় খোঁচা দিয়ে কথা বলতেই হবে? কি মোটা হয়েছে? সবেমাত্র 60 কেজি তার ওজন। বয়সের তুলনায় ঠিকই আছে। লোকটা কোনোদিন ভালো হলো না। তাই সে আর কথা না বলে মুচকি হাসলো। হঠাৎ তার পেছন থেকে একটা 7-8 বছরের ছেলে বেরিয়ে এলো। অনুর তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না। এ তো সাদ। সে তাকে হাতের ইশারা করলো সামনে আসার জন্য। সাদ তার পিমনির ইশারা পেয়ে দৌড়ে তার সামনে গেল। অনু তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আমার বাবাটা? খুব ভালো। তুমি কেমন আছো পিমনি? আমিও তোমাকে খুব মিস করেছি সোনা। এতক্ষণ সব কিছু দেখছিল অনন্য। তার মাকে অন্য কেউ জড়িয়ে ধরতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল সে। সাদকে তার মায়ের থেকে দূরে সরিয়ে দিল। কে তুমি?
আমার মাকে এভাবে জড়িয়ে ধরেছিলে কেন? তুমি জানো না আমার মা শুধু আমাকেই ভালোবাসে? আমি তোমার পিমনি আমার পিমনিকে জড়িয়ে ধরেছি। তুমি কি ছোট পিচ্ছি? আমি পিচ্ছি নই, ওকে? আমি মামা স্পিক কর। পিমনি, এই মেয়েটাকে সে কখন থেকে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। এতক্ষণ সবাই তাদের ঝগড়া শুনে মিটমিট হাসছিল। তারপর অনু বলল, সাদ বাবা, ও হচ্ছে তোমার বোন অনন্য, আর অনন্য সাদ তোমার বড় ভাই হয়। তার সাথে ভালোভাবে কথা বলো, ভাইয়াকে হাই বলো। আমার এমন পচা ভাইয়া লাগবে না, আমার মাকে নিয়ে যায়। আমারও তোমার মতো পচা বোন লাগবে না। তারপর বহু কষ্টে তাদের দুজনের ঝগড়া থামিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারা নিজ বাসায় উঠল। আগে থেকেই সাদাত লোক দিয়ে পরিষ্কার করে রেখেছে। তারপর তারা কোনো রকম ফ্রেশ হয়ে যার যার রুমে বিশ্রামের জন্য চলে গেল। আর সাদাত ডিনারের ব্যবস্থা করে দিল। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেল। খুব লম্বা জার্নি পর ক্লান্ত জার্নির পর ক্লান্তি আসাটাই স্বাভাবিক। শাফিন এই কয়েক বছরে অভ্যাসবশত প্রায়ই রাতে অনুদের বাড়ির সামনে যায়। যদি অনুর সাথে একবার দেখা হয় সেই আশায়। আজ কেন জানি শাফিনের মন বাড়িতে টানছে। বারবার মনে হচ্ছে আজ অনুর দেখা মিলবে। তাই আর দেরি না করে অনুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ৮ ঘন্টার মধ্যে পৌঁছে গেল। সেখানে যাওয়ার পর শাফিনের খুশির সীমা রইল না। অনুদের বাড়ি আলো জ্বলছে, অনুর ঘরের বারান্দায় আলো জ্বলছে। তাহলে কি অনু ফিরে এসেছে? সারা রাত সে আর দু চোখ পাতা এক করল না। এক ধ্যানে তাকিয়ে রইল অনুর বারান্দার দিকে। যদি একবার দেখা হয় সেই আশায়। কিন্তু সকাল ৯টা পার হওয়ার পরেও অনুর দেখা মিলল না। হঠাৎই কোত্থেকে একটা বল এসে শাফিনের পায়ের কাছে থামল। সে বলটা হাতে তুলতেই একটা ৩-৩.৫ বছরের বাচ্চা মেয়ে দৌড়ে এসে দাঁড়ালো। তুমি আমার বলটাকে হাতে কেন নিয়েছো? ডোন্ট ইউ নো দ্যাট অন্যের জিনিস না বলে নেওয়া ব্যাড ম্যানার? শাফিন নিচু হয়ে বাচ্চাটিকে গাল টেনে দিল। উফ, ডোন্ট টাচ মাই চিক, আই ডোন্ট লাইক ইট। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। সরি, আর হবে না। কী নাম তোমার? আমি তোমাকে আমার নাম কেন বলবো? মা বলেছে ডোন্ট টক উইথ স্ট্রেঞ্জার্স। কেন যেন শাফিনের বাচ্চা মেয়েটিকে খুব আপন লাগছে। তার যদি একটা মেয়ে হতো তাহলে নিশ্চয়ই ওর সমান হতো। হঠাৎই কেউ একজন বাচ্চাটিকে ডাক দিল। বাচ্চাটি শাফিনের হাত থেকে বল নিয়ে তাকে বাই বাই বলে দিয়ে চলে গেল। আর শাফিন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ বাচ্চা মেয়েকে অনুর বাবা নানু ভাই বলে ডাক দিয়েছে। শাফিনের যা বোঝার তা বুঝে গেছে। এতক্ষণ কথা বলছিল অথচ তাকে চিনতে পারল না। শাফিন ভাবল আপাতত তার বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। বাড়ি গিয়ে তার খুশির সীমা রইল না। সে তার মাকে জড়িয়ে ধরে বারবার বলছে, মা, অনুরা ফিরে এসেছে। যেন আমার একটা মেয়েও আছে। আমার একটা মেয়েও আছে, একদম বাচ্চা পুতুল। কি সুন্দর করে কথা বলে। কি জানো মা নিষেধ করেছেন স্ট্রেঞ্জারদের সাথে কথা না বলতে। চোখ একেবারে অনুর মতো টুকটুক করে হাঁটে। মা, ও আমার মেয়ে, আমার আর অনুর মেয়ে। বলতে বলতে স্বপ্ন শাফিন চোখে খুশিতে পানি চলে এলো। আর তার মা প্রতি উত্তরে কিছু বলল না। বাড়ি এসে প্রথমে এসে অফিস থেকে ছুটি নিয়ে নিল। অনুর সাথে কথা বলতে হবে তার। একবার হলেও মাপ চাইতে হবে। তার এই সুযোগ আর সময় দুটোই প্রয়োজন। বিকেলে অনন্যার বায়নায় অনু তাকে সামনের পার্কে নিয়ে গেল। সাথে স্বাদও আছে। সকাল থেকেই পিমুনির পেছনে পড়ে আছে সে। তাকে দেখে অনন্য রেগে আগুন। এই ছেলে কেন তার মায়ের সাথে থাকবে? এ নিয়ে কয়েক দফা ঝগড়া হলো তাদের দুজনের মধ্যে। কিন্তু এক পর্যায়ে বিষয়টি খারাপের দিকে যায়। তুমি সবসময় আমার মায়ের সাথে থাকো কেন? তোমার কি মা নেই? গো টু ইউর মাদার। হোয়াই আর ইউ টেকিং মাই মাদার ফ্রম মি? মায়ের কথা শুনে সাত চুপ হয়ে গেল। তার উপর দৌড়ে অন্যদিকে চলে গেল। অনু তাকে থামাতে পারল না। অনু সাদের মন খারাপের কারণ বুঝতে পারল। জন্মের পর থেকে ছেলেটা মাকে কাছে পায়নি, মায়ের আদর পায়নি। তাই তো একটু মমতার জন্য পিমুনির কাছে আসা, সারাদিন তার পেছনে পেছনে ঘোরা। অনু বেশ বুঝতে পারে। তাই ভাবে আগে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া করাতে হবে। তাই আগে সে অন্যের কাছে গেল। অনন্য, এগুলো কেমন ধরনের ব্যবহার? হ্যাঁ, সাত তোমার বড় ভাই হয় আর আমি
স্বাদের পিমুনি হই। তোমার যেমন বাবাই নেই, তাদেরও তেমন স্বাদেরও তেমন মা নেই। তুমিও তো তোমার মামায়ের সাথে থাকো, তখন কি স্বাদ তোমাকে কিছু বলে? অনন্য মন খারাপ করে অপরাধীর মতো মাথা নাড়ালো। তারপর বলল, সাত ভাইয়ের মা কোথায় গেছে মা? উনি তো আকাশের তারা হয়ে গেছে। তাহলে তাকে সেখান থেকে আসতে বলো, তাহলে তো আর তোমার কাছে বারবার আসবে না। সেখান থেকে তো কেউ ফিরে আসতে পারে না বাবা। যে একবার চলে যায় আর কখনো ফিরে আসে না। তাহলে কি আমার বাবা আকাশের তারা হয়ে গেছে মা? হি ডোন্ট ইভেন কাম টু আজ। অনন্যার বাবার কথা শুনে অনু আর কিছু বলতে পারল না। কথা ঘুরানোর জন্য বলল, যাও, সাত ভাইয়া মন খারাপ করেছে, তাকে গিয়ে সরি সরি বলে আসো। তুমি কি চাও তোমার জন্য কেউ মন খারাপ করুক? তারপরে অনন্য সাদকে সরি, আর সেও সরি মেনে নিয়ে খুব ভালো বন্ধু হয়ে গেছে। সাদ এখন অনন্যকে বড়ি বলে ডাকে। দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছে। দুজনেই সারাদিন খেলা করে। এখন বায়না ধরেছে তাদের নিয়ে ঘুরতে যেতে, তাই বাধ্য হয়ে বাইরে আসা। অনু বাচ্চা দুটোকে নিয়ে বাড়ির সামনে পার্কে গিয়ে বসলো। তারা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা শুরু করলো। কিন্তু সাত তার পরীকে কারো কাছে খেলতে দিচ্ছে না। সে শুধু তার সাথে খেলবে, এক প্রকার জোর করে তার সাথে খেলতে লাগলো। আর এসব দেখে অনু একা একাই জোরে জোরে হাসতে লাগলো। আজ 4 বছর পর তোমার মুখের হাসিটা দেখতে পেলাম মিস করতাম তোমার হাসি হাসি মুখ। এই হাসিটা দেখার অপেক্ষায় তো ছিলাম। আজ সারাদিন 4টা বছর আমার অপেক্ষা তাহলে সার্থক হলো। সকালে সাফিন ছুটির জন্য ইমেল দিয়ে তারপর কোনো রকম হাত মুখ ধুয়ে আবার বেরিয়ে পড়লো অনুদের বাসার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া আর করলো না। তারপর সেই সকাল থেকে অপেক্ষা করতে লাগলো অনুর বাইরে আসার জন্য, কিন্তু সে বের হয় না। দুপুরের একবার বারান্দায় এসেছিল গোসল করে কাপড় শুকাতে। সাফিন তখন আড়ালে চলে গিয়েছিল, নয়তো অনু তার ঘর থেকে বের হবে না, সিঙ্ক ক্রিয়েট করবে। আগে থেকে যথেষ্ট সুন্দরী হয়ে গেছে অনু, স্বাস্থ্য কিছুটা বেড়েছে, আর গোসল করে আসার কারণে মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে। আজ কতদিন পর সে অনুকে দেখল। আড়ালে দাঁড়িয়ে তার চোখের তৃষ্ণা মেটাচ্ছে সাফিন। কিন্তু অনু বেশিক্ষণ থাকলো না। তারপর একেবারে বিকেলে বেরিয়েছে সে বাচ্চাদের নিয়ে। তখন সে তাদের পেছনে যায় কথা বলতে, কিন্তু পরবর্তীতে ভাবে রাস্তায় কথাটা বলাটা ঠিক হবে না, তাই তাদের পিছু নেয়। তাদের একটা পার্কে ঢুকতে দেখে সেও অনুর পিছনে যায়। আগে দূর থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে সে অনুকে হাসতে দেখে সে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সামনে চলে আসলো আর কথাটা বলে ফেললো। আচমকা কারো কণ্ঠ শুনে অনুর মুখের হাসি মিলিয়ে গেল। সে পিছন ফিরে দেখল সাফিন দাঁড়িয়ে আছে। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, চুলগুলো অগোছালো, চোখগুলো লাল হয়ে আছে, যেন কত রাত ঘুমায়নি। মুখটা শুকিয়ে আছে, কিন্তু চোখের গভীরতা সে আগের মতোই মনে চায় বারবার ডুব দিতে। এ ছলনাময়ী চোখের কারণেই সে বারবার ধোঁকা খেয়েছে। আর না, হঠাৎ সাফিনকে চোখের সামনে দেখে কেমন যেন শুরু হলো মনের মধ্যে, কিন্তু বাইরে নিজেকে শক্ত রেখে মুচকি হাসি বজায় রেখে সে সাফিনকে বলল, হাসিটা সরে যাবার কারণটাও তো আপনি ছিলেন, তাই নয় কি? কথাটা শুনে সাফিন চোখ নামিয়ে নিল। তারপর অনু বলল, ওইসব কথা বাদ দিন, অতীতকে টেনে হিস্ট্রি সামনে আনে মুড খারাপ করার মতো কোনো মানেই হয় না। তা কেমন আছেন? আপনার স্ত্রী বাচ্চারা কেমন আছে? স্ত্রী বাচ্চার কথা শুনে সাফিন মুচকি হেসে বলল, আমি কেমন আছি তা তো আমার চেহারা দেখেই তুমি ভালো বলতে পারবে, কারণ আমাকে তো আমার চেয়ে বেশি তুমি চেনো। আর স্ত্রী আর বাচ্চার কথা বলছো, সেটা তো তুমিই ভালো জানো। তুমি কেমন আছো, আমাদের মেয়ে কেমন আছে? সাফিনের কথার মানে অনু বুঝলো না, তাই সে আবার জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন তা আপনি ভালো বলতে পারবেন, আমি না, কারণ মানুষ ভালোবাসার মানুষের চেহারা দেখেই বলতে পারে সে কেমন আছে, তার মনে কী চলছে। আর আপনি আমার ভালোবাসার মানুষ নন। আপনার জন্য আমার মনে কোনো ধরনের অনুভূতি নেই, ভালোবাসা বা ঘৃণা কোনোটাই নেই। আপনাকে তো আমি চিনি না। আর আপনার স্ত্রী কেমন আছে, আপনার মেয়ে কেমন আছে তা আমি কিভাবে বলবো? মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে আপনার জন্য কোনো অনুভূতি বেঁচে নেই, ভালোবাসা বা ঘৃণা কোনোটাই না। কথাটা শুনে সাফিনের বুকটা মোচড় দিয়ে উঠল। তারপরেও মুখে হাসি বজায় রেখে বলল, আমার স্ত্রী তো তুমি, আর তুমি কেমন আছো তা তো তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আর আমার মেয়েও খুব ভালো এবং হাসি খুশি।
আছে, তা তো দেখতেই পাচ্ছে। তাহলে কি শাফিন বিয়ে করেনি? কেন? সে কি কারো অপেক্ষায় ছিল, নাকি তাদের ডিভোর্স হয়নি বলে বিয়ে করতে পারছে না? কিন্তু মুখে বলল, তার মানে আপনি বিয়ে করেননি। কেন? ডিভোর্স হয়নি এই কারণে? সমস্যা নেই, আপনি পেপার পাঠিয়ে দেবেন, আমি সাইন করে দেব। সেখানে মনের সম্পর্কটা শেষ হয়ে গেছে যেখানে, সে তাহলে শুধু কাগজে কলমের সম্পর্কটা রেখে লাভ কি? আর আপনি বিয়ে করে নিলেও আমি ঝামেলা করতাম না, দেশে ফিরে ডিভোর্স পেপারে সাইন করে দিতাম। প্রত্যুত্তরে শাফিন কিছু বলল না। এসব কথা আশাই করেছিল সে। এখন আর আগের মতো সব কথায় রাগ ওঠে না। ধরতে গেলে কোনো কথায় রাগ ওঠে না। রাগ মানুষকে ধ্বংস করে দেয়, তা সে নিজে ধ্বংস হওয়ার পরে বুঝেছে। কিন্তু ততক্ষণে সে সব হারিয়ে ফেলেছে। আগে যদি সে অনুর কথা মতো রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে হয়তো এতগুলো বছর তার স্ত্রী সন্তানের থেকে দূরে থাকতে হতো না। আগে সব শান্তশিষ্টভাবে মিটমাট করে নিতে পারত। অন্য এসব কথা বাদ দাও তো, যার জন্য এসেছি। তোমার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারি? প্লিজ, বেশি সময় নিব না, শুধু কিছু কিছু কথা বলবো। কথাগুলো শুনে তুমি যে ডিসিশন নেবে আমি রাজি থাকবো, কোনো ধরনের বিরোধিতা করব না। শাফিনের শান্ত স্বরে কথাগুলো শুনে খুব অনু অল্প অবাকই হলো, কারণ অনু যে কথাগুলো বলেছে, অন্য সময় হলে শাফিন এতক্ষণে রেগে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে ফেলতো, আর সেই সুযোগে অনু বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যেত। কিন্তু এখন সে কিছু বলতে পারছে না বলে আর না করতে পারল না। সে নীরব রইল, আর নীরবতাই সম্মতির লক্ষণ ভেবে শাফিন ঝটপট অনুর হাত ধরে নিল। শাফিনের হাত ধরা দেখে সে জড়াজড়ি শুরু করলো ছোটার জন্য, কিন্তু শাফিন রিকোয়েস্ট করলো, খুব বেশি সময়ের জন্য ধরবো না, শুধু কিছু সময় ধরে থাকতে দাও। অনেক দিনের তৃষ্ণার্ত আমি, কিছু কথা বলবো, তারপর হাত ছেড়ে দেব। তুমি চাইলে আবার ধরবো, না চাইলে জোর করব না। অনু আর কিছু বলল না, চুপচাপ বসে রইল। শাফিন বলা শুরু করলো, অনু, আমি জানি আমি অন্যায় করেছি। অন্যায় বললে ভুল হবে, আমি বড় পাপ করেছি, আর তার প্রায়শ্চিত্ত আমি করছি। একটা সময় ধোঁয়াশার পিছনে ছুটে এসেছি, কিন্তু জানতাম না ধোঁয়াশা শেষ হলেই বাস্তবতা আমাকে এভাবে পিষে মারবে। আমি তোমাকে অনেক অপমান করেছি, গায়ে হাত তুলেছি, এমনকি ঘর থেকে বের করে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, একটাও আমি মন থেকে করিনি, রাগের মাথায় এসব করেছি। তোমার সাথে এমন করে আমিও ভালো ছিলাম না, অনেক ডিপ্রেসড ছিলাম। একটা রাত ঠিকঠাক ঘুমাতে পারতাম না আমি। তারপর বাধ্য হয়ে তোমার বাড়ির সামনে সারা রাত অপেক্ষা করতাম, সকাল পর্যন্ত, যদি তোমার এক ঝলক দেখা যায়। আর যেদিন আমি জানতে পারি আমি বাবা হব, আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ ছিল না। বিশ্বাস করো, সে অনুভূতিটা যদি তোমাকে বোঝাতে পারতাম, কিন্তু সেই অনুভূতিটাকে আমি নিজ হাতে শেষ করে দিয়েছি। সেদিন রাস্তায় সাদাতের সাথে তোমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই এসব কথা বলে ফেলেছি। কিন্তু আমি তো জানি তুমি কতটা পবিত্র। তোমার কাছে একটা অনুমতি চাইবো, দেবে? এতক্ষণ অনু শাফিনের কথাগুলো মন দিয়ে শুনছিল। হঠাৎ শাফিন অনুমতি চাওয়ায় তার দিকে ফিরল। কি অনুমতি? এমন কোনো কিছু চাইবেন না যেটা আমি দিতে পারবো না। আমি আমার মেয়ের সাথে কিছুক্ষণ খেলা করতে চাই, প্লিজ। আমি তো ওর বাবা, আমারও তো অধিকার আছে। শাফিনের ছলো ছলো চোখের চাহনি দেখে অনু আর না করতে পারল না। অনুমতি পেয়ে শাফিন যেন আকাশের চাঁদ হাতে পেল। সে সারা বিকেল অনন্যর সাথে খেললো, তারপর সন্ধ্যার দিকে তাদের বাড়ির দিকে রওনা দিল। এর মধ্যে অনন্য আর শাফিনের সাথে ভাব হয়ে গেছে। যাওয়ার সময় অনন্য শাফিনের কোল থেকে নামতে চাচ্ছিল না, আর শাফিনেরও মন চাচ্ছিল না তাকে ছেড়ে যেতে। কিন্তু অনু ধমক শুনে অনন্য বাধ্য হয়ে কোল থেকে নেমে গেল। তারপর কেঁদে কেটে বাড়িতে গেল। আর শাফিন নিজের বাড়ির উদ্দেশ্যে আজ একটা শান্তির ঘুম দেবে। অনুকে সে চোখের সামনে দেখা হলেও দেখেছে। তৃষ্ণার্ত মন কিছুটা হলেও শান্ত হয়েছে। জোহরের নামাজ শেষে সবাই একসাথে খেতে বসলো। খাওয়া শেষ করে অনু সবার উদ্দেশ্যে বলল, আসলে বাবা মা, সাদাত ভাই, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল শাফিনকে নিয়ে। শাফিনের নাম শুনে সবাই কৌতূহলী দৃষ্টিতে অনুর দিকে তাকালো। আসলে কালকে পার্কে শাফিন ওর সাথে আমার দেখা হয়। তারপর অনু ওদের বিস্তারিত সব কিছু খুলে বলে। সব কিছু শোনার পর অনুর বাবা জিজ্ঞেস করে, এখন তুই কি চাইছিস? আবার ওই ছেলেটার সাথে সংসার করতে? না বাবা, আসলে তা না। আমি আসলে দোটানায় ভুগছি। আমার মাথা কাজ করছে না, আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। তাই তোমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাইছিলাম। এখন তোমরা যা ভালো বুঝবে আমি তাই মেনে নেব। এতক্ষণে সাদাত মুখ খোলে।
দেখো অনু, যেহেতু তোদের মধ্যে ডিভোর্স হয়নি, তাই এখনও তোরা স্বামী স্ত্রী। তাই যদি শাফিনকে মাফ করে দিয়ে আবার তার কাছে ফিরে যেতে চাস, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তুই ভাব, আরও সময় নেই। তোর যেটা ভালো মনে হয় তাই কর। তুই যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তোর যে কোনো ডিসিশন আমার সাপোর্ট পাবি। আর শাফিন হয়তো অনুতপ্ত, ওর সাথে আমার প্রায়ই দেখা হতো, আর প্রত্যেকবারই তোর কথা জিজ্ঞেস করতো, আর ওই দিনের ব্যবহারের জন্য হাজারবার সরি বলেছে। আমার মনে হয় সে অনুতপ্ত। বাকিটা তোর ওপর। সাদাতের কথাগুলো অনুর সাথে অনুর বাবাও সায় দিল। তার মেয়ে যথেষ্ট অ্যাডাল্ট এবং বুদ্ধিমতী মেয়ে। যে ডিসিশন নেবে সেটাই তিনি গ্রহণ করবেন বলে জানান। বিকেলে বাড়ির কলিং বেল বেজে ওঠে। অনু নিচে ড্রয়িং রুমে ছিল, তাই দরজা খুলে দেখে বাইরে শাফিন দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে হাসি হাসি ভাব। অনু তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে এসে বলল, আমি আসলে অনন্যর সাথে কিছু সময় কাটাতে চাই। প্লিজ মানা করো না। তুমি যে কোনো ডিসিশন নাও, আমি রাজি আছি, কিন্তু শর্ত একটাই, আমার মেয়েকে আমার থেকে দূরে রাখতে পারবে না। অনু আর কিছু বলল না, দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। আর শাফিন প্রায় দৌড়ে গিয়ে অনন্যকে কোলে তুলে নিল। অনন্য শাফিনকে পেয়ে বেশ খুশি। অনুও চায় না অনন্য তার বাবার আদর থেকে ছাড়া বড় হোক, তাই সে সিদ্ধান্ত নেয় অনন্যকে সত্যি কথা বলার। এক সময় না এক সময় ঠিক জানতে পারবে তার বাবাকে, তাহলে শুধু শুধু লুকোচুরি করে কী লাভ। অনন্য মা, তুমি সবসময় বাবাকে খুঁজতে না? মায়ের কথায় অনন্য মন খারাপ করে মাথা নাড়ায়। তারপর অনু শাফিনকে উদ্দেশ্য করে বলে, ইনি তোমার বাবা। অনুর কথা শুনে শাকিন অবাক হয়ে তার দিকে তাকায়। তাহলে কি অনু তাকে মেনে নিয়েছে? আর অন্যদিকে অনন্য শাফিনকে জিজ্ঞেস করে, তুমি আমার বাবা হও? অনন্য কথা শুনে শাফিনের চোখে পানি এসে পড়ে। সে মাথা নাড়ায়। তাহলে এতদিন কোথায় ছিল আমাদের ছেড়ে? ডু ইউ নো হাউ মাচ আই ফাইন্ড ইউ? আমার সব ফ্রেন্ডদের বাবা আছে, শুধু আমার বাবাই ছিল না। বাট নাও আই অলসো হ্যাভ এ ফাদার। ইয়ে কি মজা, আমার বাবা আছে, আমার বাবা আছে। অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে আর বাবার হাসি মুখ দেখছিল। সাথে অনুর মাও যখনই সে শাফিনকে কিছু বলতে যাবে, অনু তাকে থামিয়ে দেয়, নিষেধ করে কিছু বলার জন্য। অনন্য সাথে শাফিনকে কেন মিশতে দিলে তুই? ওর সাথে কি করেছে সব ভুলে গেলেই? এমনকি বাচ্চাটাকেও অস্বীকার করেছে, আর এখন বাচ্চাটার জন্য ভালোবাসা উঠছে। না, মা কিছুই ভুলিনি, সবই মনে আছে, কিন্তু তার বাচ্চার কাছ থেকে আমি তাকে আলাদা করতে পারি না। অনন্যর ওপর আমার যতটুকু অধিকার আছে, শাফিনের অধিকার আছে। সে অনন্যর বাবা। আমি আমি বা তুমি চাইলে এসব মিথ্যে হবে না। আর আমিও চাইছি না অনন্যকে ওর বাবার আদর থেকে বঞ্চিত হোক। আমার মেয়েটা কেন বাবার আদর ছাড়া বড় হবে? মিসেস রাবেয়ার কথা বাড়ালেন না। মেয়ের কথায় যুক্তি আছে, তাই সে স্থান ত্যাগ করলো। সারা বিকেল তারা ভালোই খেলাধুলা করেছে। অনন্যর সাথে সাথে শাফিনের জন্য বাচ্চা হয়ে গেছে। দুজন খেলছে আর প্রাণ খুলে হাসছে। অনু একবার তাদের নাস্তা দিয়ে গেছে, সেগুলো গল্প বলে বলে অনন্যকে কোলে বসিয়ে খাওয়াচ্ছে। আবার অনন্য মাঝে মধ্যে তাকে ঝাঁকিয়ে দিচ্ছে। সন্ধ্যায় শাফিন চলে যাওয়ার কথা থাকলেও অনন্যর কারণে যেতে পারেনি। সে যে ধরে বসেছে বাবার সাথে আরও খেলবে। অজ্ঞাত শাফিনের বেরোতে বেরোতে রাত হয়ে গেল। অনু তাকে সৌজন্যতার খাতিরে একবার খেতে বলল, কিন্তু সে খেলো না। ওই বাড়িতে যতক্ষণ ছিল সে যেন অদৃশ্য মানব। কেউ যেন তাকে দেখেও না দেখার ভান করেছিল, যেন তার এখানে হওয়াতে কারো কিছু যায় আসে না। একদিক থেকে ভালোই হয়েছে, কারো কথার সম্মুখীন হতে হয়নি তার, নইলে একটা বিব্রতিকর পরিস্থিতির সৃষ্টি হতো। কিন্তু অনু তাকে এত তাড়াতাড়ি অনন্যর সাথে থাকার অনুমতি দেবে সে তা ভাবতে পারেনি। সে তার মেয়ের সাথে দেখা করতে পারছে, এই অনেক। শাফিন চলে আসার সময় অনুর কাছে তার ডিসিশনের কথা জিজ্ঞেস করেছিল। সে ভেবেছিল হয়তো সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে অনু আরও কিছুদিন সময় চাইল। আর শাফিন ও অনন্যর সাথে প্রতিদিন অফিস ছুটির পর খেলার অনুমতি চাইল, আর অনু নির্দ্বিধায় অনুমতি দিয়ে দিল। শাফিন, কথা ছিল আপনার সাথে। আপনি সেদিন বলেছিলেন আমার সিদ্ধান্ত পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আপনি মেনে নেবেন। হ্যাঁ, তোমার সিদ্ধান্ত পজিটিভ হলে তো কোনো কথাই নেই। আমি একজন দায়িত্বশীল স্বামী আর পিতা হয়ে দেখাবো। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদের সুখে রাখার। আর যদি নেগেটিভ হয় তাহলে আমি মেনে নেব। হয়তো তুমি আমার ভাগ্যে নেই,
কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে আমারও শর্ত আছে, আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। অনু দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করে, সাফিন, আমি 2 দিন অনেক ভেবেছি, আমার পরিবারের কাছ থেকে পরামর্শ চেয়েছি। তারা আমার মনোভাবকে, আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। আমি কদিন অনেক দোটানায় ভুগেছিলাম, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কি করতে হবে। সাফিন, আমি চাই না আমাদের মেয়েটা বাবার আদর থেকে বঞ্চিত হোক। বাবা থাকতো এতিমের মতো বড় হোক। একজন সন্তানের জন্য বাবা মা উভয়ই প্রয়োজন। তাই আমি অনন্যর বেস্ট বাবা হয়ে দেখাও আমি চাই, কিন্তু তোমার সাথে থাকা সম্ভব না। সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম, তোমাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার সাথে সংসার করার মতো মন মানসিকতা আমার হারিয়ে গেছে। যতবারই মনে হয়েছে তোমার সাথে থাকা উচিত, ততবারই সেদিনের ঘটনা মরে পড়ে যায়। আমি তো সহ্য করতে পারি না, আর আমি তোমাকে বিশ্বাস করতে খুব ভয় পাই। আমি আর ঠকতে চাই না। একটা সংসারের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসা টিকে বিশ্বাসের উপর। আমি তোমাকে কখনো বিশ্বাস করতে পারবো না। দূর থেকে একে অপরকে ভালোবাসা যায় সাফিন, আমি দূর থেকে তোমাকে ভালোবাসতে চাই। তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমাকে মাফ করে দিও। আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। ডিভোর্স না দেওয়া সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি কখনোই তোমাদের মাঝে যাব না। তুমি চাইলে আমরা বন্ধুর মতো থাকতে পারি, আমার কোনো আপত্তি নেই। এতক্ষণ সাফিন চুপ করে অনুর কথাগুলো শুনেছিল। মনে হচ্ছে তার ভেতরটা ফেটে যাচ্ছে। অনু তার সাথে থাকতে চায় না। কথাটা শোনার পর থেকেই চোখ দিয়ে আপনা আপনি পানি বের হচ্ছে। সে চেষ্টা করছে সেটা থামানোর, কিন্তু চোখটা যেন তার কথা মানছে না। তার মনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো অনু তার কাছে ফিরবে। আজ সেটাও শেষ হয়ে গেল। কিন্তু অনন্যাকে পেয়েছে, অনুকে বন্ধুরূপে পেয়েছে, তাই খারাপ কি? জীবনে হয়তো তার অনু কাউকে বিয়ে করা হবে না। সে তার মেয়ের মুখ দেখেই কাটিয়ে দেবে সারা জীবন। আর অনু তো আছেই। সেদিনের পর থেকে সাফিন আর অনুকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেনি। অনু সিদ্ধান্তকে মেনে নিয়েছে, কিন্তু বিয়ে আর করা হয়নি। প্রতিদিন সন্ধ্যায় অনন্যর সাথে সময় কাটানো, অনুর আর সাদাতের সাথে আড্ডা দেওয়া, আর ছুটির দিন 3জন ঘুরতে যাওয়া তাদের রুটিন হয়ে গেল। বেশ ভালোই চলছিল দিনগুলো। দেখতে দেখতে আরও 5 বছর কেটে যায়। এর মধ্যে সাফিন সাদাতের মধ্যেও বন্ধুত্ব হয়ে গেল। বেশ ছিল তারা, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় আবার সব শেষ করে দিল। সাফিনের মা আর অনুর জোড়াজুড়িতে সাফিন বিয়ে করতে রাজি হলো। খুবই সাধারণ একটা মেয়েকে অনু নিজে পছন্দ করেছে, তাই সাফিনও আর আপত্তি করেনি। সাফিনের বিয়ের সব আয়োজন করা শেষ, পরশু বিয়ে। তাই বিয়ের আগের দিন সাফিন অনুর কাছে আবদার করে বসে, শেষ একটা দিন সে অনুর সাথে কাটাতে চায়। অনু আর কথা বাড়ায়নি। হয়তো এটাই তার সাফিনের সাথে শেষ ঘোরা হবে। তারপর হয়তো তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাদের কথা মনে পড়বে না। তাই সেও সুযোগটাকে মিস করলো না। সেদিন অনু সাফিনের দেওয়া লাল পেরে সাদা শাড়ি পরেছে, হাতে লাল চুড়ি, চুল খোপা করা, তাতে কয়েকটা জবা ফুল। কোত্থেকে যেন সাফিন এগুলো নিয়ে এসেছে। হালকা সাজ, আর সাফিন পরেছিল সাদা পাঞ্জাবি পায়জামা, আর অনন্যার জন্য লাল ফ্রক, ঠিক সাফিনের স্বপ্নের মতো। 3জন বেশ ঘোরাঘুরি, খাওয়া দাওয়া করেছে। সারা রাস্তায় একবারের জন্য সাফিন অনুর হাত ছাড়েনি। এমনভাবে ধরেছে যেন ছাড়লেই দূরে চলে যাবে। অনু বিরোধিতা করেনি। এর মধ্যে সাফিন আরেকটা আবদার করে, হয়তো এভাবে বলা হবে না, একটা শেষ রিকোয়েস্ট করবো, রাখবে? একবার জড়িয়ে ধরতে দেবে অনু, শেষবারের মতো। সাফিনের কথাগুলো ঠিক কেন জানি খুব অদ্ভুত লাগছিল অনুর কাছে। আর এই কথাটা বলার সময় সামনের গলা ধরে আসছিল। তারও খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করেছিল। নিজের চোখে ভালোবাসার মানুষটির বিয়ে দেখা খুব কষ্টের। তারপরেও সে তার কষ্ট কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে সাফিনের বিয়ে সব কাজ করে যাচ্ছে। অনু গিয়ে সাফিনকে জড়িয়ে ধরল। হঠাৎ পেছনে তাকিয়ে দেখল অনন্য রাস্তার মাঝে দৌড় দিয়েছে তার বেলুন আনার জন্য। সামনে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে তার দিকে। সে অনুকে কোনো রকম ধাক্কা দিয়ে অনন্যের কাছে যায়। তখন অনেক দেরি হয়ে যায়। অন্যকে বাঁচাতে পারলেও সাফিন নিজে গাড়ির নিচে পড়ে যায়, আর অনু চিৎকার দিয়ে ওঠে, সাফি! অনুর পুরো শাড়িতে রক্তের ছিটা পড়ে যায়। সে দৌড়ে সাফিনের কাছে যায়, গিয়ে দেখে সাদা পাঞ্জাবি রক্তে ভরে গেছে। অনুকে ইশারায় সামনে যেতে বলে সাফিন। অনু তাড়াতাড়ি করে তার মাথাটা কোলে নিয়ে বসে। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেব না আমি। কাল না তোমার বিয়ে, এখন এসবের মানে কি?
ওঠো ওঠো, যেতে হবে। আরে আশ্চর্য তো, আপনারা এখানে দাঁড়িয়ে দেখছেন আছেন কেন? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কোনো এমন অস্থিরতা দেখে কষ্টের মধ্যেও সাফিন মুচকি হাসে। তারপর অনুর হাত ধরে বলে, আমার কাছে সময় নেই অনু, হসপিটাল নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। দেখেছো, আল্লাহ কখনোই চায়নি আমরা যেন আলাদা হই। তাই তো তোমার কাছ থেকে আলাদা হওয়ার আগেই আল্লাহ আমাকে নিয়ে নিচ্ছে। খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। তারপর খুব কষ্টে বলল, অনন্যকে দেখে রেখো, নিজের জীবনের এগিয়ে যাও। আর তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য ক্ষমা করে দিও। ভালোবাসার টান থাকলে ওই পারে দেখা হবে। বিদায়। তারপর হঠাৎ করে ওকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিল। তারপর জড়িয়ে ধরা অবস্থায় আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সাফিন। অনু কান্না করছে, চিৎকার দিয়ে ডাকছে সাফিনকে, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে সেই নিস্তেজ হয়ে গেল, জ্ঞান হারালো অনু। আশেপাশের লোকজন অনুর ফোন নিয়ে প্রথমে সাদাতের নাম্বার দেখতে পেল, তারপর তাকে ফোন দিল। এর মধ্যে অ্যাম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। সাদাত তো সেখানে পৌঁছে যায়। হসপিটালের ডাক্তাররা সাফিনকে মৃত ঘোষণা করে। অনন্য তার মায়ের বেডের পাশে সামনে কান্না করছে আর বারবার বাবাকে ডেকে যাচ্ছে। 15 বছর পর আজ সাদার অনন্যর বিয়ে। সাদ তার কথা রেখেছে, সে তার পরীকে নিজের করে নিয়েছে। এখন পরী শুধু তার। দূরে আকাশের দিকে তাকিয়ে আছে অনু, আর একা একাই কি যেন বিড়বিড় করছে। দেখেছো সাফিন, আমি তোমার কথা রেখেছি, জীবনে অনেক এগিয়ে এসেছি। আজ আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, যেখানে অনেক অসহায় মেয়েদের কাজ শিখিয়ে স্বাবলম্বী করে তুলি, তাদের উৎসাহ করি। জানো, আমাদের মেয়ে খুব বড় হয়ে গেছে। আজ তার বিয়ে। জানো কার সাথে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, সাদ তোমাকে বারবার বলতো পরীকেই সে বিয়ে করবে, আর তুমি তাকে ধমক দিতে। সে কথা রেখেছে। একমাত্র আমাদের মেয়েকে বিদায় করে দিলাম। আমার আর কোনো চিন্তা নেই, কিন্তু সব কিছু থেকেও যেন একটা কিছু নেই, বুকের মধ্যে চিন্তা করে। আমি তার কারণটা খুঁজছি। তুমি অপেক্ষা করো, খুব জলদি তোমার কাছে ফিরে আসবো। একা একা আর ভালো লাগে না। এখন আমার সব দায়িত্ব শেষ। এখন শুধু তোমার অপেক্ষায় আছি। একদিন সময় করে নিয়ে যেও তোমার কাছে। হারিয়ে খুঁজি তোমায় সাফিন, হারিয়ে খুঁজছি তোমায়।